ভিডিও শুরুতে আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই, যদি আপনারা আগের এপিসোডগুলো না দেখে থাকেন তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্স খুলে দেখুন, সিজন 1 এর প্লেলিস্ট লিংক দেওয়া আছে, আপনারা এখান থেকে ইজিলি দেখে নিতে পারবেন। টু ইয়োর ইটার্নিটি অ্যানিমের সিজন 2 এর 4 নম্বর এপিসোডের প্রথমেই আমরা দেখতে পাই ইউরালিস কিংডমের মধ্যে সবাই রাজকুমারের চর্চা করছে। তারপরে আমরা অর্পকে দেখতে পাই, তার ঠিক পরে সেখানে রাজকুমার চলে আসে। রাজকুমার এসে অর্পকে বলে উঠলো, তোমার রাত কেমন কাটলো আর তুমি কি তোমার প্রবলেমের কোনো সলিউশন খুঁজে পেয়েছো? যার উত্তরে অর্প বলে উঠলো, এখনো তো পাইনি, কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি আমি এখনো কিছুদিন এখানে থাকবো। এই কথা শুনে রাজকুমার একটু আনন্দিত হয়ে যায়। তখনই ওর বলে উঠলো, আমার এখানে আসা 3 দিন মতো হয়ে গেছে আর আমি নিশ্চিত যে নকাশরাও এখানে যখন তখন আসতে পারে, তাই আজকে আমি রাত্রিরে এখান থেকে চলে যাওয়ার প্রস্তুতি নেব। এই কথা শুনে রাজকুমার বলে উঠলো, নকাশদেরকে নিয়ে তুমি কোনো চিন্তা করো না, ওদেরকে আমাদের উপরে ছেড়ে দাও। এই কথা শুনে ওর বলে উঠলো, তোমরা এমনটা করতে পারবে না, কেননা নকাশদেরকে হারানোর জন্য অনেক ধামাকার প্রয়োজন আছে। এই কথা শুনে রাজকুমার বলে উঠলো, তোমাকে কোনো চিন্তা করতে হবে না, কেননা আমি এই কাস্টেলের চারিদিকে অনেক বোম লাগিয়ে দিয়েছি। এই কথা শুনে ওর বলে উঠলো, তুমি কি আমার সঙ্গে মজা করছো? এবং সেখান থেকে চলে যেতে লাগে। তখনই রাজকুমার অর্পকে আটকে বলে, আমি তোমাকে এইখান থেকে কোথাও যেতে দেবো না, কেননা আমি তোমার শক্তির সাহায্যে এখানকার রাজা হতে পারবো, আর তুমি যদি এখান থেকে কোথাও চলে যাও তাহলে আমিও তোমার সঙ্গে যাব। তারপরে সিন শিফট হয় এবং আমরা দেখতে পাই রাজকুমার নকাশদেরকে খোঁজার জন্য বেরিয়ে যাচ্ছে। এই খবর পেয়ে রাজকুমারের ছোট ভাই এবং বোন রাজকুমারকে আটকে বলে, তুমি এইমাত্র কিংডমে ফিরে এসেছো আর এরই মধ্যে তুমি আবারও এইখান থেকে যেতে চাইছো। এই কথা শুনে রাজকুমার বলে উঠলো, চিন্তার কোনো বিষয় নেই, আমি ছোট্ট একটা ট্রিপে যাচ্ছি, যেখানে গিয়ে আমি নকাশদের হাত থেকে সাধারণ মানুষদেরকে বাঁচাবো। তখন সেখানে গার্ডিয়ান্সের টিম লিডার এসে বলে, তোমাকে কাজ সব বেনিতের সম্বন্ধে একটু জানা উচিত। এই কথা শুনে রাজকুমার বলে উঠলো, ওদের সম্বন্ধে কোনো চিন্তা করতে হবে না। তখনই সেখানে রাজকুমারের মা এসে বলে, ওরা অর্পকে একটা মনস্টার ভাবে। এই কথা শুনে রাজকুমার বলে উঠলো, আমি অর্পের সম্বন্ধে সমস্ত সত্যি কথা তাদেরকে বলে দেব। তারপরে আমরা অর্পকে দেখতে পাই যে সে তার শক্তির সাহায্যে একটা বিছানা এনে তার উপরে বসে নকাশদের অপেক্ষা করছিল। তখনই সেখানে রাজকুমার এসে অর্পকে বলে ওঠে, আমিও তোমার সঙ্গে যেতে চাই, এটার সম্বন্ধে তুমি কি কিছু ভেবেছো? এই কথা শুনে ওর বলে উঠলো, যতক্ষণ না আমরা এইখান থেকে বাইরে যাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি এই কিংডমের বাইরে এই ফাঁকা জায়গার মধ্যেই থাকবো। এই কথা শুনে রাজকুমার বলে উঠলো, তুমি যদি এই ফাঁকা জায়গার মধ্যে থাকো তাহলে তোমার সঙ্গে অনেক কিছু হয়ে যেতে পারে। তখনই রাজকুমার সেখানে কিছু লোককে ডেকে সেখানে একটা ঘর বানাতে বলে। তখনই ওর বলে উঠলো, এটা আমি আমার শক্তির সাহায্যে নিজে করে নিতে পারবো। তারপরে ওর তার শক্তির সাহায্যে অনেকগুলো ইট আনে আর সেখানকার কর্মীরা সেই ইটটাকে নিয়ে একটি দেওয়াল বানিয়ে দেয়। তারপরে রাজকুমার অর্পকে বলে উঠলো, তুমি তোমার শক্তির সাহায্যে আর কি কি আনতে পারবে? এর উত্তরে ওর বলে উঠলো, যে সমস্ত জিনিসগুলো আমাকে হার্ট করে আমি সেই সমস্ত জিনিসগুলো আমার শক্তির সাহায্যে নিয়ে আসতে পারবো। এই কথা শুনে রাজকুমার বলে উঠলো, তুমি কি তাহলে কোনো জিন্দা জিনিস নিয়ে আসতে পারবে না? যার উত্তরে ওর বলে উঠলো, আমি এমনটা করতে পারবো না। তারপরে রাজকুমার অর্পের ক্রিয়েটারকে বলে ওঠে, অর্প যখন তোমার সম্পূর্ণ কাজ করে দেবে তখন তুমি অর্পকে কি পুরস্কার দেবে? যার উত্তরে অর্পের ক্রিয়েটার বলে উঠলো, আমি তাকে আজাদ করে দেব। এই কথা শুনে রাজকুমার অর্পের ক্রিয়েটারকে ধন্যবাদ জানায়। তারপরে সে কিংডমের মধ্যে যেতে লাগে, কিন্তু যাওয়ার আগে সে অর্পকে বলে ওঠে, তুমি এখান থেকে পালানোর চেষ্টা কোনো মতেই করবে না, কেননা তুমি যেখানে পালিয়ে যাও না কেন আমি তোমাকে আবারও খুঁজে নেব। তারপরের দিন সকালে আমরা দেখতে পাই অর্প কাস্টেলের বাইরে ঘুমোচ্ছিল। তখনই সেখানে রাজকুমারের ছোট বোন এসে অর্পকে তার সঙ্গে আসতে বলে। তারপরে রাজকুমারের বোন অর্পকে একটা বিশাল বড় কাবিলার মধ্যে নিয়ে যায়। সেখানে অনেকগুলো ঘোড়া ছিল। ঘোড়াগুলোকে দেখে অর্প বলে উঠলো, আমার এগুলো লাগবে না, কেননা আমি আমার শক্তির সাহায্যে এমনই একটি ঘোড়া হয়ে যেতে পারবো, কিন্তু যদি তুমি চাও তাহলে আমি এদের মধ্যে কোনো একজনকে বন্ধু বানাতে পারি। এই কথা শুনে ফুকুয়া বলে উঠলো, তাহলে কি তোমার একজন বন্ধুর প্রয়োজন? তখনই আমরা দেখতে পাই একটা সাদা ঘোড়া অর্পের পায়ে কামড়ে দেয় এবং অর্পকে নিচে ফেলে দেয়। এইসব দেখে ফুকুয়া বলে উঠলো, এই ঘোড়াটা তোমার জন্য একটা ভালো পার্টনার হতে পারে। তখনই বাড়ি থেকে রাজকুমারের চিৎকার আসে। রাজকুমারের চিৎকার শুনে অর্প আর ফুকুয়া বাইরে চলে যায় আর সেখানে গিয়ে তারা দেখতে পায় রাজকুমার কান্না করছে, কেননা তার পছন্দের রুমালটা নদীর ওই পারে চলে গেছে। এইসব দেখে অর্প বলে উঠলো, দাঁড়াও আমি ওটাকে নিয়ে আসছি। তখনই রাজকুমার অর্পকে বলে উঠলো, তুমি ওখানে গেলে তোমার কাপড় নোংরা হয়ে যাবে। তারপরে আমরা দেখতে পাই রাজকুমারের একটা সেবক গিয়ে সেই রুমালটাকে তুলে নেয়, কিন্তু তখনই আমরা দেখতে পাই তার মাথার উপরেও নোংরা পড়ে যায়। তারপরে সেই সেবকটা সেখান থেকে চলে আসে এবং বাকি সেবকরা মিলে তাকে স্নান করিয়ে দেয়। তখনই সেখানে রাজকুমারের মা এসে সেই সেবকটাকে বলে উঠলো, তোমাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা উচিত। তারপরে সিন শিফট হয় এবং আমরা সেই সেবকটাকে একটা নদীর ধারে দেখতে পাই। তখন সেখানে অর্প তার কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করে, তুমি কি ঠিক আছো? যার উত্তরে সে ছেলেটা বলে উঠলো, আমি ঠিক আছি আর আমি রাজকুমারকে সেবা করার জন্য যে কোনো কাজ করতে পারি। তখন আমরা দেখতে পাই সেই সেবকটা রাজকুমারের রুমালটা ধুচ্ছে। এইসব দেখে অর্প বলে উঠলো, এই রুমালটা রাজকুমারের অনেক পছন্দের। এই কথাটা শুনে সেবকটা অনেক আনন্দিত হয়ে যায় আর তার ওই রকম চেহারা দেখে অর্প বলে উঠলো, তুমি কি রাজকুমারকে ভালোবাসো? যার উত্তরে লজ্জিত মুখে সেবকটা বলে উঠলো, আমি একজন ছেলে। এই কথা বলে সেবকটা সেখান থেকে চলে যায়। তারপরে সিনে আমরা দেখতে পাই অর্প ঘোড়ার সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করছে। তখনই সেখানে গার্ডিয়ান্সের টিম লিডার চলে আসে। কাহাকুকে দেখে অর্প বলে উঠলো, একটা ছেলে আরেকটি ছেলেকে কি ভালোবাসতে পারে? এই কথা শুনে কাহাকু অনেক
অনেক অবাক হয়ে বলে ওঠে, তোমার মাথায় হঠাৎ করে এইরকম প্রশ্ন কোথা থেকে এলো? এই কথার উত্তরে ওর বলে উঠলো, আমি অনেক লম্বা সময় ধরে একটা ছেলের রূপ নিয়েছিলাম। এইসব শুনে কাহাকু বলে ওঠে, হ্যাঁ, একজন ছেলে আরেকটি ছেলেকে ভালোবাসতে পারে। আর কাহাকু এও বলে যে তুমি এখন একটা মেয়ের রূপ নিয়ে আছো, তাই তুমি একজন ছেলেকে ভালোবাসতে পারো। এই কথা শুনে ওর বলে উঠলো, হ্যাঁ তুমি ঠিকই বলছো। তারপরে অর্প সে ঘোড়াটাতে চড়ে সেখান থেকে যেতে লাগে। অর্প সেখান থেকে চলে যাওয়ার পরে কাহাকু মনে মনে ভাবছে, হ্যাঁ আমি নিশ্চিত যে তুমি তোমার পছন্দের মানুষ পেয়ে যাবে। তারপরে আমরা দেখতে পাই রাজকুমার এবং অর্প অনেক সৈনিক নিয়ে দাঁড়িয়ে ছিল। তখন সেখানে রাজকুমার অর্পকে বলে উঠলো, তুমি কি প্রস্তুত আছো? যার উত্তরে অর্প বলে উঠলো, হ্যাঁ আমি প্রস্তুত আছি। কিন্তু রাজকুমার অর্পের মুখে হাসি দেখতে পায় না। এই কারণে রাজকুমার অর্পের দুটো গাল ধরে তাকে হাসানোর চেষ্টা করে। তারপরে আমরা দেখতে পাই তারা সবাই কাসেলের বাইরে চলে যাচ্ছে, যেখানে সমস্ত লোকদেরকে রাজকুমার বলে ওঠে, অর্প কোনো ভয়ঙ্কর ডেমন স্পিরিট নয়, এ অনেক ভালো মনের একটা স্পিরিট যে সবসময় লোকদেরকে সাহায্য করে। তারপরে তারা কিংডমের বাইরে চলে যায় এবং সিন এখানে কাট হয়ে যায়। তারপরে সিনে আমরা দেখতে পাই রাজকুমার উদাস হয়ে এক জায়গায় বসে আছে এবং সে ভাবছে, আমি একজন রাজা হতে চাই। আর আমি যখন ছোট ছিলাম তখন ঘুমানোর আগে আমাকে কেউ একজন ইমোর্টাল অর্বের সম্বন্ধে গল্প শোনাতো, আর সে আমাকে বলতো আমিও কম বেশি ইমোর্টাল বয়েরই মতো, কেননা আমিও আমার বেশিরভাগ জিনিসপত্র গরিবদের মধ্যে দান করে দিতাম। আর আমার সে বন্ধুটা আমাকে প্রতিদিন ইমোর্টাল বয়েরই গল্প শোনাতো, আর সে গল্পটা শুনতে শুনতে আমি ঘুমিয়ে যেতাম। আমার আরেকটি বন্ধু ছিল যে হচ্ছে মাস্টার শেফ, এবং সেই সময় আমার তৃতীয় বন্ধু ছিল নিয়ক্স, যার একটা হাত কাটা ছিল, কিন্তু সে তার একটা হাতেই তরোয়াল ধরে আমাকে যুদ্ধের রণনীতি শিখিয়েছে। আর তাদেরকে আমি একাই দেখতে পেতাম, যে কারণে বাকি লোকেরা আমাকে দেখে পাগল ভাবতো। কিন্তু ওদের পাশাপাশি আমি একজন মেয়েকেও দেখতে পেতাম যে কাসলের মধ্যে সপ্তাহে 2 বার আসতো। একদিন আমি যখন তার কাছে গিয়ে তার সঙ্গে কথা বলার চেষ্টা করছিলাম, তখনই সেখানে আমার ছোট বোন এসে আমাকে বলে উঠলো, তুমি এখানে কি করছো? তখন আমি তাকে বলেছিলাম আমি একটা সুন্দর মেয়ের সঙ্গে কথা বলছিলাম। এসব কিছু আমার মাও শুনছিল এবং আমার মাও এটা ভাবছিল যে আমি দিনের বেলায় স্বপ্ন দেখছি, যার কারণে উনি আমাকে বেঁধে দেয় এবং একজন নানকে ডেকে নিয়ে আসে। উনি এটা ভাবছিল আমাকে কোনো শয়তানে ধরে নিয়েছে। তারপরে সে নানটা আমার হাতে ব্লেড দিয়ে একটা কাট লাগিয়ে সেখান থেকে চলে গিয়েছিল। তারপরে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। তার কিছুক্ষণ পরেই আমার সামনে মাস্টার শেফ এবং এক হাত কাটা লোকটি চলে আসে। তারপরে সেখানে একটা মেয়েও এসেছিল, আর সেই মেয়েটাই আমাকে বলেছিল ওর নাম হচ্ছে আর সে বাস্তবেই এই দুনিয়াতে এক্সিস্ট করে। তারপরে রাজকুমার ওই মেয়েটাকে জিজ্ঞেস করেছিল যে তুমি কে? তারপরে আমরা দেখতে পাই সে মেয়েটা হচ্ছে টিনারির আত্মা। তারপরে সিন চেঞ্জ হয় এবং পরের সিনে আমরা দেখতে পাই যেখানে রাজকুমার কিং এর জন্য একটা কাপড় খুঁজছিল। কাপড়টা খুঁজতে খুঁজতে সে একটা লেটার খুঁজে পায়, যার মধ্যে লেখা ছিল যে এই কিংডমের পরের কিং হবে ডরুটা। এটা দেখে রাজকুমার কিং এর কাছে যায় এবং তাকে বলে ওই লেটারের মধ্যে লেখা ছিল যে এই কিংডমের নেক্সট কিং হবে ডরুটা, কিন্তু আমি এই কিংডমের জন্য অনেক কিছু করেছি নেক্সট কিং হওয়ার জন্য। এই কথা শুনে কিং বলে উঠলো, তা তুমি কি কি করেছো শুনি? যার উত্তরে রাজকুমার বলে উঠলো, আমি আমার বোনের জন্য অনেকগুলো গিফট এবং আমার মায়ের জন্য একটি ঘোড়াও নিয়ে এসেছিলাম। এই কথা শুনে কিং বলে উঠলো, তাহলে তুমি এইসব এনেছো, কিন্তু তুমি কি জানো যে তোমার ছোট ভাই এই কিংডমের জন্য কি করেছে? তোমার ছোট ভাই ডরুটা এই কিংডমের সমস্ত অসহায় লোকদেরকে অনেক কিছুই দিয়েছে, এমনকি সে রিসেন্টলি হসপিটালের 3 নম্বর ফ্লোরটাকে নিজে দাঁড়িয়ে থেকে মেরামত করিয়েছে। তাই আমার মনে হয় রাজা হিসাবে ডরুটাকে বেছে নেওয়াটা আমার কোনো ভুল সিদ্ধান্ত ছিল না। এই কথা শুনে রাজকুমার অনেক রেগে সেখান থেকে চলে যায়। আর বাইরে গিয়ে কিং উদাস হয়ে বলেছিল, আমি নিশ্চয়ই একদিন এই কিংডমের রাজা হয়েই দেখাবো, কিন্তু আমি জানি না আমি এমনটা কিভাবে করব। তখনই রাজকুমার সেখানে একটা পোস্টার দেখতে পায় যেখানে লেখা ছিল অর্ব হচ্ছে ওয়ান্টেড। এটা দেখে রাজকুমার ভাবছিল আমি যদি কখনো তাকে ধরে নিতে পারি তাহলে আমি নিশ্চিত যে তার শক্তির সাহায্যে আমি এই কিংডমের রাজা হয়ে যাব। আর এখন আমরা বর্তমানে দেখতে পাই রাজকুমার উদাস হয়ে বসে আছে। তখনই তার কাছে তার সেবক গিয়ে জিজ্ঞেস করে, আপনি গত 1 বছর ধরে অর্বকে খুঁজছেন, আপনি কি এখনো অর্বকে খুঁজতে চান? তখনই রাজকুমার নোটিস করে তার সামনে দিয়ে অর্ব হেঁটে যাচ্ছে, আর শুধু তাই না তার পেছনে পেছনে অনেকগুলো আত্মাও হেঁটে যাচ্ছে। তখনই অর্বকে দেখে রাজকুমার বুঝতে পেরেছিল যে অর্ব সত্যি এই দুনিয়াতে এক্সিস্ট করে। তারপর থেকে রাজকুমার অর্বকে ধরার জন্য এই সমস্ত কিছু কাণ্ড করেছিল। আর এখন বর্তমানে আমরা দেখতে পাই রাজকুমার অর্ব এবং অনেকগুলো সৈনিকদেরকে নিয়ে তার ক্যাপিটালের বাইরে যাচ্ছে। আর এর সাথে 2 ইয়র ইটার্নিটি সিজন 2 এর 4th এপিসোডটা এখানে শেষ হয়। দেখা হচ্ছে পরের এপিসোডে, ততক্ষণের জন্য বাই।